আজকের আলোচনায় আমরা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইতিহাসের গভীরে একটু ডুব দেব। আমাদের হাতে দুটো ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট আছে, সেগুলোর তথ্যের ভিত্তিতেই কথা বলবো। প্রায়শই শোনা যায় যে এই সংঘাতটা বহু বছরের পুরনো, মানে হাজার বছরের, আর পুরোটাই নাকি ধর্মীয় বিদ্বেষ। কিন্তু সূত্রগুলো একটু অন্য কথা বলছে। হ্যাঁ, ঠিকই। এই যে একই ভূমি নিয়ে দুটো জনগোষ্ঠীর দাবি, এই সংঘাতের মূল ব্যাপারটা কিন্তু তুলনামূলকভাবে বেশ আধুনিক। ধরুন 1 শতাব্দী মতো হবে। অটোমান সাম্রাজ্য যখন শেষের দিকে, তখন ওই অঞ্চলে মুসলিম, খ্রিস্টান আর অল্প কিছু ইহুদি সবাই একসাথেই থাকত মোটামুটি। কিন্তু পরিস্থিতিটা পাল্টাতে শুরু করলো কখন? এই জায়োনিজম, মানে ইহুদি জাতীয়তাবাদ আর ফিলিস্তিনি জাতীয়তাবাদের উত্থান, এগুলো কিভাবে এলো? আসলে ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকেই ব্যাপারটা বদলাতে শুরু করে। ইউরোপে ইহুদিদের ওপর যে দীর্ঘদিনের অত্যাচার, বিশেষ করে হলোকাস্টের ভয়াবহতা, সেটা তাদের মধ্যে নিজেদের একটা নিরাপদ রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা খুব তীব্র করে তোলে। জায়োনিজম তো এটাই বলে, ইহুদিরা শুধু একটা ধর্ম না, একটা জাতি যাদের নিজেদের দেশ দরকার। আচ্ছা, আর একই সময়ে ফিলিস্তিনি আরবদের মধ্যেও কি জাতীয়তাবোধ বাড়ছিল? হ্যাঁ, অবশ্যই। অটোমান শাসনের অধীনে থাকা আরবদের মধ্যেও নিজেদের একটা আলাদা ফিলিস্তিনি পরিচয়, নিজেদের নিয়ন্ত্রণের ইচ্ছা, এগুলো দানা বাঁধছিল। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এলো। তারা ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিল আর ইহুদিদের একটা ন্যাশনাল হোম তৈরি করার কথাও বলল। ব্রিটিশ ম্যান্ডেটের সময় তাহলে ইহুদি অভিবাসন বেড়ে গেল? হ্যাঁ, বেশ বেড়েছিল। ইউরোপ থেকে অনেকে আসতে শুরু করলেন, আর এর ফলেই স্থানীয় আরবদের সাথে ভূমি, রাজনৈতিক ক্ষমতা এসবে নিয়ে একটা উত্তেজনা তৈরি হতে শুরু করল। দুই পক্ষ থেকেই সহিংসতাও হয়েছে তখন। এইরকম একটা উত্তেজনার মধ্যেই তো এলো 47 সালের জাতিসংঘের পার্টিশন প্ল্যান, তাই না? হ্যাঁ, ঠিক। ব্রিটিশ প্যালেস্টাইনকে ভাগ করার প্রস্তাব। একটা ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আর একটা আরব রাষ্ট্র ফিলিস্তিন, আর জেরুজালেম আন্তর্জাতিক নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। ইহুদি নেতৃত্ব এটা মেনে নিয়েছিল এবং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণাও করে দেয়। কিন্তু আরব বিশ্ব, ফিলিস্তিনিরা, তারা এটা প্রত্যাখ্যান করল। তাদের কাছে এটা ছিল নিজেদের ভূমির ওপর একটা অন্যায় ভাগাভাগি, একটা ঔপনিবেশিক চাল। আর ইসরায়েল রাষ্ট্র ঘোষণার প্রায় সাথে সাথেই 5টা আরব দেশ আক্রমণ করে বসে। 1948 সালের যুদ্ধ। হ্যাঁ, সেই যুদ্ধে ইসরায়েল জিতল এবং জাতিসংঘের প্রস্তাবে যা ছিল তার চেয়েও বেশি এলাকা দখল করে নিল। আর প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি, তারা বাস্তুচ্যুত হলেন, নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হলেন। ফিলিস্তিনিরা এটাকে নাকবা বা মহাবিপর্যয় বলে থাকেন। আর এর ফলেই ফিলিস্তিনিরা রাষ্ট্রহীন হয়ে পড়ল। ঠিক তাই। গাজা চলে গেল মিশরের নিয়ন্ত্রণে, আর পশ্চিম তীর জর্ডানের। পরিস্থিতি তো আরও জটিল হল 1967 সালের 6 দিনের যুদ্ধে। অবশ্যই। ইসরায়েল তখন পশ্চিম তীর, গাজা স্ট্রিপ, পূর্ব জেরুজালেম, এমনকি সিরিয়ার গোলান মালভূমি পর্যন্ত দখল করে নেয়। আর এই সময় থেকেই কি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বটা পাকাপোক্তভাবে শুরু হলো? হ্যাঁ, বলা যেতে পারে। এই সামরিক দখলদারিত্বটাই আজকের সংঘাতের একেবারে কেন্দ্রে রয়েছে। এরই মধ্যে অবশ্য ফিলিস্তিনিদের জাতীয় আন্দোলনও নতুন করে সংগঠিত হচ্ছিল। 1964 সালে PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়, যাদের লক্ষ্য ছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। হ্যাঁ, আর অন্যদিকে ইসরায়েল ওই দখল করা এলাকাগুলোতে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম, সেখানে ইহুদি বসতি স্থাপন শুরু করে দিল, যেটা আন্তর্জাতিক আইনে অবৈধ। একদম, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা অবৈধ, কিন্তু ইসরায়েল এটা চালিয়ে গেছে। ফিলিস্তিনিরা এটাকে দেখে তাদের জমি উপনিবেশ করার চেষ্টা হিসেবে, আর এটা শান্তি প্রক্রিয়ার পথে একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে শান্তির চেষ্টাও তো কিছু হয়েছে, যেমন ক্যাম্প ডেভিড চুক্তি। হ্যাঁ, 1978 সালে মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিল, সিনাই ফেরত পেল। এটা একটা বড় ঘটনা ছিল। আর এরপর 1993 সালের অসলো চুক্তি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ইসরায়েল আর PLO প্রথমবারের মতো একে অপরকে স্বীকৃতি দিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা PA গঠিত হল পশ্চিম তীর আর গাজায় সীমিত স্বায়ত্তশাসনের জন্য। ইয়াসির আরাফাত আর ইৎসাক রাবিন তো এজন্য শান্তিতে নোবেলও পেয়েছিলেন। হ্যাঁ, পেয়েছিলেন, কিন্তু এই শান্তির চেষ্টার মধ্যেই আবার চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠল দুপক্ষে। হ্যাঁ, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যা করা হলো, আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎসাক রাবিনকেও হত্যা করল তাদের নিজেদের দেশেরই চরমপন্থীরা, শান্তি চুক্তির বিরোধিতা করে। আর ঠিক এই সময়েই হামাস নামে একটা ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর উত্থান হল।
পিএলও যে আপোষ করছে সেটার বিরোধিতা দ্বারা। হামাস অসলো চুক্তি মানেনি? না, তারা প্রত্যাখ্যান করেছিল। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করা। এর ফলে তো সহিংসতা আরও বাড়ল নিশ্চয়ই। ইন্তিফাদা ১৯৮৭ সালে প্রথম ইন্তেফাদা মানে গণ অভ্যুত্থান, আবার ২০০০ সালে দ্বিতীয় ইন্তেফাদা, যেটা ছিল আরও অনেক বেশি রক্তক্ষয়ী। এর জবাবে ইসরায়েল পশ্চিম তীরে বিরাট উঁচু দেওয়াল তৈরি করল, অনেক চেকপয়েন্ট বসালো। ফিলিস্তিনিদের জীবনযাত্রা এতে খুবই কঠিন হয়ে পড়ে। আর ২০০৫ সালে ইসরায়েল গাজা থেকে সরে এলো। হ্যাঁ, একতরফাভাবে সৈন্য আর বসতি দুটোই সরিয়ে নিল। কিন্তু এরপর ২০০৬ সালের ফিলিস্তিনি নির্বাচনে হামাস জিতে গেল। এতে পিএলওর মূল দল ফাতাহ এর সাথে তাদের একটা ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। ২০০৭ সালে একটা ছোটখাটো গৃহযুদ্ধের পর হামাস গাজার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তার মানে ফিলিস্তিনি নেতৃত্ব দুভাগ হয়ে গেল। একদম। গাজা থাকল হামাসের নিয়ন্ত্রণে, আর পশ্চিম তীরের কিছু অংশ ফতাহ নেতৃত্বাধীন পিএর নিয়ন্ত্রণে। এরপর ইসরায়েল আর মিশর মিলে গাজার ওপর কঠোর অবরোধ আরোপ করে, যেটা আজও চলছে। বুঝতে পারছি। তাহলে এই সূত্রগুলো ঘেটে আমরা যা দেখলাম, আজকের পরিস্থিতিটা বেশ জটিল। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব আছে, বসতি স্থাপন বেড়েই চলেছে, যা ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনাকে আরও কঠিন করে তুলছে। আর গাজা অবরুদ্ধ, প্রায় সংঘাত লেগে থাকে। শান্তি আলোচনা তো কবেই থেমে গেছে। হ্যাঁ, আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে। পশ্চিম তীরের জমি যেভাবে খণ্ডিত হয়ে গেছে, যেভাবে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারী সেখানে বাস করছে, তাতে দুটো আলাদা রাষ্ট্র মানে দ্বিরাষ্ট্র সমাধান, সেটা কি আর বাস্তবসম্মতভাবে সম্ভব, নাকি অন্য কোনো সমাধানের কথা ভাবতে হবে, এমন কিছু যা দুটো জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার, ঐতিহাসিক বাস্তবতা সব দিক বিবেচনা করবে? এই প্রশ্নগুলো সত্যিই ভাবার মতো। আজকের মতো এখানেই শেষ করা যাক।